হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। আরআরবি গ্রুপ ডি 2025-এর জন্য জেনারেল সায়েন্সের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের সিরিজটা আমরা কমপ্লিট করছিলাম, আজকে তার ক্লাস নাম্বার 31। এর আগে আমাদের আরও 30টি ক্লাস করা হয়ে গেছে, যারা এখনও পর্যন্ত দেখোনি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চাইলে দেখে নিতে পারো। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন কি বলেছে? উদ্ভিদে উৎপন্ন খাদ্য সারা দেহে পৌঁছে দেয় কোন কলা? দেখো, উদ্ভিদের শরীরে যে খাদ্য প্রস্তুত হয়, উদ্ভিদের শরীরে সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে সূর্যালোকের যে উপস্থিতিতে কিন্তু কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়। ঠিক আছে, এবার দেখো এই যে খাদ্যটা আছে, এই খাদ্যটাকে উদ্ভিদের সারা দেহে পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেটা কোন কলা নেয়? তো মনে রাখবে, উদ্ভিদের দেহে যে খাদ্য আছে, সেই খাদ্যকে সারা দেহে পৌঁছানোর জন্য কোন কলাটা জরুরি? তো মনে রাখবে ফ্লোয়েম কলা। ঠিক আছে, যে ফ্লোয়েম কলা আছে, এই ফ্লোয়েম কলা কিন্তু কি করে? উদ্ভিদের সারা দেহে খাদ্যটা পৌঁছে দেয়। ঠিক আছে, তোমাদেরকে একটা ট্রিক্সের মাধ্যমে তোমরা এটা মনে রাখতে পারো যে ফ্লোয়েম মানে হচ্ছে ফুড, আর এই যে জাইলেম আছে, এই জাইলেম মানে হচ্ছে জল। ঠিক আছে, জল অর্থাৎ কি? উদ্ভিদ মাটির তলা থেকে যে জল বা খনিজ মিশ্রিত যে জল তোমার হচ্ছে শিকড়ের মাধ্যমে টেনে নেয়, সেটা কিন্তু সারা দেহে জাইলেম কলার মাধ্যমে পৌঁছে দেয়। ঠিক আছে, এবার দেখো নিচে কি আছে। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে? আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু ফ্লোয়েম কলা। ফ্লোয়েম কলার মাধ্যমে কিন্তু উদ্ভিদ তার সারা দেহে খাদ্য পৌঁছে দেয়। আর জাইলেমের সাথে কি বললাম? জাইলেমের সাথে কিন্তু জল, অর্থাৎ জাইলেম কলার মাধ্যমে কিন্তু জল পৌঁছে দেয়। এবার দেখো এই যে প্যারেনকাইমা আছে আর এই যে স্ক্লেরেনকাইমা আছে। সবার প্রথমে এই যে স্ক্লেরেনকাইমা দেখতে পাচ্ছ, এটা কি করে? এটা কিন্তু উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ উদ্ভিদকে কিন্তু শক্ত করতে, উদ্ভিদের গাকে শক্ত করতে কিন্তু সাহায্য করে। আর এই যে প্যারেনকাইমা কলা আছে, এটা কিন্তু উদ্ভিদের মধ্যে যে ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে, কিছু কিছু উদ্ভিদের দেখবে কি, উদ্ভিদের কিছু কিছু অংশ আছে সেগুলো একটু ফ্লেক্সিবল হয়, সেটা কিন্তু টিস্যু এক ধরনের। ঠিক আছে, অর্থাৎ তুমি কিন্তু উদ্ভিদের ওপরে মানে অর্থাৎ যখন গাছের বাকলটা দেখো, সেটা কিন্তু শক্ত হয়, কিন্তু গাছের ভেতরের কিছু অংশ কিন্তু নরম হয়, সেটা কিন্তু এই প্যারেনকাইমা কলার জন্য হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকে 2 নম্বর কোশ্চেন। মহাকর্ষীয় ত্বরণের মান অর্থাৎ জি কোথায় সর্বনিম্ন? অর্থাৎ মহাকর্ষীয় ত্বরণের মান জি কোথায় সবথেকে বেশি কম? তো মনে রাখবে এই যে জি এর ভ্যালু আছে, জি এর ভ্যালু কিন্তু মোটামুটিভাবে আমরা ধরতে পারি 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে থাকে, কিন্তু এর যে ভ্যালুটা আছে সেটা কিন্তু জায়গা অনুযায়ী ভ্যারাই করে। ঠিক আছে, অর্থাৎ এই যে জি এর মান আছে, সেটা কিন্তু মেরু অঞ্চলে গেলে আমরা সর্বাধিক দেখতে পাবো। ঠিক আছে, মেরুতে কিন্তু সবথেকে বেশি দেখতে পাবো। আর যদি আমরা নিরক্ষীয় অঞ্চলে যাই, তাহলে নিরক্ষীয় অঞ্চলে কিন্তু জি এর মান সবথেকে হয়। ঠিক আছে, এবং যে পৃথিবীর যে কেন্দ্র থাকে, ঠিক আছে, পৃথিবীর যে কেন্দ্র থাকে, অর্থাৎ মনে করো এটা পৃথিবীর যে কেন্দ্র আছে অর্থাৎ সেন্টার আছে, সেন্টারে কিন্তু জি এর মান 0 হয়ে যায়। ঠিক আছে, তো সর্বনিম্ন কোথায় হয়ে থাকে? তো মনে রাখবে জি এর মান বা মহাকর্ষীয় ত্বরণের মান সবথেকে কম কিন্তু বা সর্বনিম্ন কিন্তু হয়ে থাকে নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আর সর্বাধিক কোথায় হয়? সর্বাধিক কিন্তু হয়ে থাকে মেরুতে বা পোলে। 2 মেরু অর্থাৎ উত্তর মেরু আর দক্ষিণ মেরুতে কিন্তু যে জি এর মান সর্বাধিক। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 3 নম্বর কোশ্চেন। একটি দ্রবণে অধিক H+ আয়ন কি নির্দেশ করে? ঠিক আছে, দেখো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে জানতে হবে H+ আয়নটা কী জিনিস। ঠিক আছে, দেখো এই যে H+ দুটো আয়ন হয়, একটা হচ্ছে H+ আয়ন আর একটা হচ্ছে OH- আয়ন। মনে রাখবে যখনই H+ আয়ন বেশি থাকার কথা বলবে, তখন সেটা হয়ে যাবে অ্যাসিডিক। ঠিক আছে, তখন সেই দ্রবণটা হয়ে যাবে অ্যাসিডিক। আর যখন OH- দ্রবণ থাকার কথা বলবে, তখন সেটা হয়ে যাবে বেসিক অর্থাৎ ক্ষারীয়। তো আমাদের এখানে কি প্রশ্ন করেছে? আমাদের এখানে প্রশ্ন করেছে যে একটি দ্রবণে অধিক পরিমাণে H+ আয়ন কি নির্দেশ করে? অম্লতা অর্থাৎ অ্যাসিডিটি। ঠিক আছে, অম্লতা অর্থাৎ অ্যাসিডিটি। ঠিক আছে, ক্ষার অর্থাৎ বেসিসিটি। ঠিক আছে, আর দুটোই। তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমি কি বলেছি? যদি কোনো একটা দ্রবণে H+ আয়ন বেশি পরিমাণে থাকে, তো কি বুঝতে হবে? তো বুঝতে হবে যে দ্রবণটা কিন্তু অনেক বেশি অম্ল বা অ্যাসিডিক। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে? আজকের 4 নম্বর কোশ্চেন কি বলেছে? নিচের কোনটি একটি অন্তরক? দেখো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে জানতে হবে অন্তরক মানে কি। তো অন্তরক মানে কিন্তু এমন একটা ম্যাটেরিয়াল যেটা কি করে না, যেটা কিন্তু ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে না, অর্থাৎ নো ইলেকট্রিসিটি, যেটার মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস হতে পারে না। তো দেখো এখানে কি বলেছে? সিইউ মানে কি? সিইউ মানে হচ্ছে কপার, কপার মানে হচ্ছে তামা। তো তামার মধ্যে দিয়ে, তামা একটা মেটাল, যে কোনো মেটালের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি খুব ভালোভাবে পাস হয়, তাই তামা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে না। ঠিক আছে, জেডেন কি? জেডেনও কিন্তু একটা ধাতু। ঠিক আছে, এর মধ্যে দিয়েও কিন্তু ইলেকট্রিসিটি পাস হয়, তাই এটাও আমাদের হবে না। এফি মানে কি? এফি মানে লোহা, লোহা কিন্তু ইলেকট্রিসিটির খুব ভালো একটা কন্ডাক্টর, তাই এটাও কিন্তু হবে না। তাই সঠিক অ্যান্সার আমাদের কী হয়ে যাবে? রাবার। ঠিক আছে, রাবারের তৈরি যে কোনো জিনিসের মধ্যে দিয়ে কিন্তু ইলেকট্রিসিটি পাস হয় না। ওই কারণের জন্য দেখবে যারা ইলেকট্রিশিয়ান হয়, তারা কিন্তু রাবারের গ্লাভস পরে। ঠিক আছে, যাতে তাদের কোনো রকম ইলেকট্রিক শক না লাগে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেব। আজকের 5 নম্বর কোশ্চেন কি বলেছে? দুটি বিন্দুর বিভব পার্থক্য 100 ভোল্ট ও তাদের মধ্যে বৈদ্যুতিক আধান 5 কুলাম্ব হলে কৃতকার্য কত? দেখো ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয় না, অর্থাৎ ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য, এটাকে আমরা ইইউ বলতে পারি, ইডাব্লিউ বলতে পারি। তো ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয়, তার যে ফর্মুলা হয়ে থাকে, সেটা কিন্তু হয়ে থাকে V × C। ঠিক আছে, কী হয়ে থাকে? V × C, অর্থাৎ বিভব পার্থক্য
অর্থাৎ কি হয়ে থাকে, এখানে আমি আবার লিখছি, ইলেকট্রিসিটির ফলে যে কৃতকার্য হয়ে থাকে সেটা কিন্তু হয়ে থাকে ভি ইন্টু সি। ভি মানে কি, এখানে কিন্তু ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, ঠিক আছে, ভি মানে হচ্ছে বিভব পার্থক্য, আর সি মানে কি, সি মানে কিন্তু কুলাম, ঠিক আছে। কুলাম কিসের জন্য হয়, কুলাম কিন্তু যে বৈদ্যুতিক আধান, ঠিক আছে, বৈদ্যুতিক যে আধান তার জন্য কিন্তু কুলাম হয়ে থাকে। তো আমরা যদি এখানে সিম্পল ডেটাগুলোকে পুট করি, তো ই ডাব্লিউ মানে কি, ইলেকট্রিসিটি, মানে ইলেকট্রিসিটির ফলে যে ওয়ার্কডান হচ্ছে, তো ভি ইন্টু সি, জাস্ট ডেটাগুলোকে পুট করো। ভি কত বলেছে, ভি কিন্তু বলেছে 100, আর এখানে সি কত বলেছে, সি কিন্তু বলেছে 5 কুলাম, তো 500, ঠিক আছে। এবার দেখো যে ওয়ার্ক হয়ে থাকে, সেই ওয়ার্কের ইউনিট কিছু হয়ে থাকে, তো ওয়ার্কের ইউনিট কিন্তু হয়ে থাকে জুলে, তাই 500 জুল কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 6 নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয়তার একক কী, ঠিক আছে। তেজস্ক্রিয়তা মানে কি, সর্বপ্রথম দেখো জানতে হবে তেজস্ক্রিয়তা মানে কি। তেজস্ক্রিয়তা মানে কিন্তু হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটিকে কিন্তু বলা হয়ে থাকে তেজস্ক্রিয়তা। এই যে তেজস্ক্রিয়তা আছে, এই তেজস্ক্রিয়তা কে আবিষ্কার করে, ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কী কী দিয়েছে, বেকারেল দিয়েছে, কুরি দিয়েছে, উভয় দিয়েছে, আর কোনোটিই নয়। দেখো এখানে উভয় মানে কি, উভয় মানে হচ্ছে বোথ, আর কোনোটিই মানে হচ্ছে নান অফ দিস অর্থাৎ নট। তো মনে রাখবে তেজস্ক্রিয়তার যে ইউনিট সেটা কিন্তু বেকারেলও হয়ে থাকে, আবার কুড়িও হয়ে থাকে। বেকারেল কিন্তু তেজস্ক্রিয়তার এসআই একক, আর যে কুড়ি আছে সেটা কিন্তু তেজস্ক্রিয়তার সিজিএস একক, ঠিক আছে। তাই কি হয়ে যাবে, তাই এই দুটোই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, অর্থাৎ উভয় কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো কী বলেছে। তো আমরা দেখে নিই পরবর্তী কোশ্চেন কী বলেছে। পরবর্তী কোশ্চেন আজকে আমাদের 7 নম্বর কোশ্চেন কী বলেছে, অ্যাসিটিক অ্যাসিডের কত পার্সেন্ট দ্রবণ, ঠিক আছে। এখানে একটু মনে হচ্ছে, হ্যাঁ এখানে একটু কত পার্সেন্ট দ্রবণ ভিনেগার, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে। তো অ্যাসিডিক অ্যাসিডের কত পার্সেন্ট দ্রবণ হলো ভিনেগার, তো মনে রাখবে অ্যাসিডিক অ্যাসিডের যে 4 থেকে 5% আছে, ঠিক আছে, সেই 4 থেকে 5% যে দ্রবণ সেটা হচ্ছে ভিনেগার, ঠিক আছে। তো এই যে অ্যাসিডিক অ্যাসিড আছে, সর্বপ্রথম দেখো মনে রাখতে হবে, এই যে অ্যাসিডিক অ্যাসিড আছে, এই অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা কী হয়ে থাকে, তো অ্যাসিডিক অ্যাসিডের কিন্তু ফর্মুলা হয়ে থাকে CH3COOH, ঠিক আছে, এটা কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা হয়ে থাকে, ঠিক আছে। তো অ্যাসিডিক অ্যাসিডের যে ফর্মুলা আছে, সেই অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা আমরা কী দেখতে পেলাম, যে অ্যাসিডিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH, ঠিক আছে। এবার দেখো এই যে অ্যাসিটিক অ্যাসিড আছে, এই অ্যাসিটিক অ্যাসিডের কত পার্সেন্টকে আমরা ভিনিগার বলে থাকি, তো মনে রাখবে এই যে অ্যাসিটিক অ্যাসিডের যে 4% আছে, অর্থাৎ 4 থেকে 5% যে জলীয় দ্রবণ আছে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে কি, সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ভিনিগার। আর এই ভিনিগার কী কাজে লাগে, তো ফুড প্রসেসিং যে ইন্ডাস্ট্রি আছে, সেই ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে কিন্তু এই ভিনিগারকে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকের। পরবর্তী কোশ্চেন আমাদের হচ্ছে ব্যাটারিতে ইলেকট্রোলাইট হিসেবে কি ব্যবহার করা হয়ে থাকে। দেখো সবার প্রথমে ইলেকট্রোলাইট মানেটা জানতে হবে। দেখো ইলেকট্রোলাইট মানে হচ্ছে কোনো একটা ব্যাটারির ভেতরে যে দ্রবণটা থাকে, ঠিক আছে, অর্থাৎ যে পদার্থটা থাকে, অর্থাৎ যে জলীয় পদার্থটা থাকে সেটাকে কিন্তু বলা হয়ে থাকে ইলেকট্রোলাইট, যেটা কিন্তু ব্যাটারিকে কী করে, যেটা কিন্তু ব্যাটারিকে কিন্তু পাওয়ার প্রদান করে, ঠিক আছে। তো কোন দ্রবণটা থাকে বা কোন রাসায়নিক যৌগটা থাকে ব্যাটারির মধ্যে, যেটা কিন্তু ব্যাটারিকে কী করে, যেটা কিন্তু ব্যাটারিকে পাওয়ার প্রদান করে। তো এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, কী দিয়েছে, HNO3 দিয়েছে, HCl দিয়েছে, H2SO4 দিয়েছে, আর CO2 দিয়েছে। তো মনে রাখবে ব্যাটারির মধ্যে কি থাকে, তো ব্যাটারির মধ্যে কিন্তু H2SO4 অর্থাৎ সালফিউরিক অ্যাসিড থাকে, ঠিক আছে, H2SO4, এক সেকেন্ড। তো ব্যাটারির মধ্যে কি থাকে, ব্যাটারির মধ্যে কিন্তু থাকে H2SO4, আর এই H2SO4 কিন্তু যেটাকে আমরা বলে থাকি সালফিউরিক অ্যাসিড, আর এই H2SO4কে কিন্তু বলা হয়ে থাকে রসায়নের রাজা, ঠিক আছে। এই পয়েন্টটাও তোমরা মনে রাখবে, ঠিক আছে। এইবার দেখো এখানে যে HNO3 আছে, এই HNO3 মানে কি সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, ঠিক আছে। এটা তোমাদের জন্য একটা HW। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলেছে আজকে 9 নম্বর কোশ্চেন, মরুভূমির মরীচিকা কিসের উদাহরণ। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, কী বলেছে, প্রতিফলন বলেছে, প্রতিসরণ বলেছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলেছে, আর বিক্ষেপণ বলেছে। দেখো এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আছে, এটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে TIT, অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, TER বলে থাকে, একটু ভুল বলা হয়ে গেল। দেখো এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আছে, এটাকে কি বলা হয়ে থাকে, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অর্থাৎ TIR কিন্তু বলা হয়ে থাকে। এটা কিন্তু লাইট চ্যাপ্টারের খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, ঠিক আছে। তো এই যে মরুভূমিতে যে আমরা মরীচিকা দেখতে পাই, তো মনে রাখবে এই মরীচিকা কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা উদাহরণ, ঠিক আছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কিন্তু একটা উদাহরণ হয়ে যাচ্ছে এই মরীচিকা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব পরবর্তী। এবার দেখো এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপর বেস করে কিন্তু যে অপটিক্যাল ফাইবারগুলো হয়ে থাকে, ঠিক আছে, যে অপটিক্যাল ফাইবার
পেপারগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ওপরে বেস করেই কাজ করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 10 নম্বর কোশ্চেন, Zn প্লাস H2SO4 কি বলেছে, Zn প্লাস H2SO4 সমান সমান ZnSO4 আর কি। ঠিক আছে, তো এখানে শূন্যস্থান দিয়েছে। তো দেখো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে এই যে পদ্ধতিটা আছে এটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, কি বলা হয়ে থাকে, প্রতিস্থাপন বিক্রিয়া। আর এই যে প্রতিস্থাপন বিক্রিয়া আছে এটাকে ইংলিশে কি বলে, এটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, কি বলা হয়ে থাকে, ডিসপ্লেসমেন্ট রিয়াকশান। ঠিক আছে, তো মনে রাখবে দেখো এখানে তোমরা যদি খেয়াল করো দেখবে এই যে পদার্থটা আছে মানে অর্থাৎ Zn আর H2SO4 আছে, দেখো Zn এর সাথে কি যোগ হয়েছে, Zn এর সঙ্গে কিন্তু এই যে SO4টা আছে। ঠিক আছে, Zn এর সাথে হাইড্রোজেনের SO4টা যুক্ত হয়ে গেছে, মানে সালফিউরিক অ্যাসিডের SO4টা যুক্ত হয়ে গেছে। আর এখানে কিন্তু হাইড্রোজেন যেটা আগে কিন্তু SO4 এর সাথে মিশেছিল সেটা কিন্তু আলাদা হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে শূন্যস্থানে কি হবে, এখানে শূন্যস্থানে কিন্তু হবে H2। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু H2। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, পরবর্তী কোশ্চেন কী বলে, নেক্সট কোশ্চেন কী বলেছে আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 11 নম্বর কোশ্চেন, একটি বল ক্যাচ ধরা কিসের উদাহরণ। তো দেখো বল ক্যাচ ধরা কিসের উদাহরণ, দেখবে তোমরা যখন ক্রিকেট খেলা দেখো দেখবে কোনো প্লেয়ার যখন বলকে ক্যাচ ধরে সে দেখবে তার যে হাতটা আছে, মনে করো এটা হচ্ছে তার হাত। ঠিক আছে, দেখবে সে কী করে, সে কিন্তু তার হাতটাকে একটু পেছন দিকে টেনে নেয়। তারপরে কিন্তু মানে যখনই বলটা ধরছে, বলটা ধরার সঙ্গে সঙ্গে কিন্তু দেখবে হাতটাকে একটু পেছন দিকে টেনে নেয়। ঠিক আছে, তো এটা কি মনে রাখবে, এটা কিন্তু নিউটনের থার্ড ল। ঠিক আছে, আর নিউটনের থার্ড ল কি বলে, যে প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান এবং বিপরীত। ঠিক আছে, প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান ও বিপরীত কি আছে, প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু নিউটনের থার্ড ল বলে। ঠিক আছে, এবার দেখো নিউটনের যে ফার্স্ট ল আছে সেখান থেকে আমরা কি পাই, সেখান থেকে কিন্তু আমরা জাড্ডের ধারণা পাই। কিসের ধারণা পাই, জাড্ডের ধারণা পাই। নিউটনের যে সেকেন্ড ল আছে সেটার থেকে আমরা কি পাই, সেটার থেকে কিন্তু আমরা বলের পরিমাপ পাই। ঠিক আছে, বলের পরিমাপ পাই। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এখান থেকে কিন্তু কখনো কখনো এমসিকিউ কোশ্চেন দিয়ে দিতে পারে যে নিউটনের ফার্স্ট ল থেকে আমরা কোন জিনিসের ধারণা পাই বা নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কোন জিনিসের ধারণা পাই। আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আমাদের এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড ল থেকে কিন্তু আমরা এই যে ব্যাপারটা অর্থাৎ বলের ক্যাচ ধরা সেটা কিন্তু আমরা নিউটনের থার্ড লর মধ্যে বলতে পারি। এবার দেখো যে রকেটের যে উৎক্ষেপণ হয়, ঠিক আছে, রকেটের যে উৎক্ষেপণ হয় সেটাও কিন্তু কিসের ওপর ডিপেন্ড করে হয়, তো সেটাও কিন্তু নিউটনের যে থার্ড ল আছে সেটার উপরে ডিপেন্ড করে হয়ে থাকে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, আজকের 12 নম্বর কোশ্চেন কী বলেছে, মিথাইল ও ইথাইল অ্যালকোহলের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত। দেখো খুব হাই লেভেলের একটা কোশ্চেন। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন আসলে কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদের কিন্তু একটু ভেবেচিন্তে উত্তর করতে হবে। দেখো কি বলেছে, মিথাইল আর যে ইথাইল অ্যালকোহল আছে তার ভেতরে আণবিক ভরের পার্থক্য কত। তো সবার প্রথম কিন্তু তোমাদের এদের আণবিক ভরটাকে জানতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু তোমাদেরকে ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার আমাদের কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 14। ঠিক আছে, মিথাইল অ্যালকোহল আর যে ইথাইল অ্যালকোহল আছে এদের যে আণবিক ভর সেই আণবিক ভরের পার্থক্য কত, তো এই আণবিক ভরের পার্থক্য কিন্তু 14। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 13 নম্বর কোশ্চেন, 1 জুল সমান সমান কত। এখানে ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। অপশানগুলো কি দিয়েছে, 1 নিউটন গুণ 1 মিটার, 1 নিউটন ভাগ 1 মিটার, 1 নিউটন যোগ 1 মিটার আর 1 নিউটন বিয়োগ 1 মিটার। তো মনে রাখবে 1 জুল সমান সমান কী হয়ে থাকে, তো মনে রাখবে 1 জুল সমান সমান কিন্তু হয়ে থাকে 1 নিউটন গুণ 1 মিটার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, 1 নিউটন গুণ 1 মিটার কিন্তু হয়ে থাকে আমাদের সঠিক অ্যান্সার। দেখো এবার এটা কি করে হচ্ছে, দেখো সবার প্রথমে কিন্তু আমরা জানি যে জুলটা কিসের একক, তো মনে রাখবে জুল সমান সমান কিসের একক, জুল কিন্তু কার্যের একক। ঠিক আছে, জুল কিন্তু কার্যের একক প্লাস জুল কিসের একক, জুল কিন্তু শক্তিরও একক। ঠিক আছে, শক্তি বা এনার্জিরও একক। কিন্তু এখানে আমাদের অ্যাকর্ডিং টু অপশান এটা কিন্তু আমাদের কিসের একক ধরে করতে হবে, এখানে কিন্তু আমাদের কার্যের একক ধরে করতে হবে। তো যদি আমরা দেখি, তো দেখো কার্য সমান সমান কী হয়ে থাকে, সবার প্রথমে দেখো কার্য যেটাকে আমরা ডাব্লু বলে থাকি, কার্য সমান সমান কী হয়ে থাকে, কার্য সমান কিন্তু হয়ে থাকে এফ গুণ এস, যেখানে এফ মানে কি, যেখানে এফ মানে কিন্তু হচ্ছে ফোর্স। ঠিক আছে, আর ফোর্সকে সবসময় কোন ইউনিটে প্রকাশ করা হয়, ফোর্সকে কিন্তু সবসময় নিউটন এককে প্রকাশ করা হয়। আর এই যে এস আছে, এই এস মানে কি, এই এস মানে কিন্তু ডিসপ্লেসমেন্ট, যেটাকে কিন্তু আমরা বাংলাতে বলে থাকি সরণ। ঠিক আছে, কার্য করতে গেলে সরণ হতেই হবে, সরণ না হলে কিন্তু কার্য হয় না। অর্থাৎ কোনো একটা বস্তু কতটা সরছে। ঠিক আছে, আর সরার যে ইউনিটটা অর্থাৎ ডিস্টেন্সের যে ইউনিটটা সেটা আমরা কিসে প্রকাশ করে থাকি, সেটা কিন্তু আমরা প্রকাশ করে থাকি এম এ অর্থাৎ মিটারে। তাই তুমি যদি এখানে খেয়াল করো
তো তুমি কি পেলে, তুমি কিন্তু পেলে যে ওয়ার্ক ইকুয়ালস টু এফ ইন্টু এস, যেখানে এফের যে ইউনিট আছে সেটা কিন্তু পেলে এন, আর এখানে এসের যে ইউনিট আছে সেটা কিন্তু পেলে এম। ঠিক আছে, তাহলে এন গুণ এম এটাই পেলে। তো এটাই কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো জিনিসে বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবে, তোমাদের প্রবলেম কিন্তু সলভ করা হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 14 নম্বর কোশ্চেন, ম্যাগনেসিয়াম ফিতা জ্বলার পর কোন বর্ণের ছাই পাবো। ঠিক আছে, ম্যাগনেসিয়াম ফিতা জ্বলার পরে কোন বর্ণের ছাই পাবো। তো দেখো সবার প্রথমে তোমাদের জন্য কিন্তু একটা কোশ্চেন থাকছে যে এই যে ম্যাগনেসিয়াম ফিতা আছে, এই ম্যাগনেসিয়াম ফিতা যখন জ্বলে তখন কোন বর্ণের আলো পাওয়া যায়। ঠিক আছে, কোন বর্ণের, এখানে আমি লিখছি কোন বর্ণের আলো পাওয়া যায় এই ম্যাগনেসিয়ামের ফিতা জ্বলার সময়, এটা কিন্তু তোমাদেরকে জানাতে হবে। ঠিক আছে, তো এখানে আমরা অপশান, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকছে। এবার আমাদের যে কোশ্চেন, সেই কোশ্চেনে আমরা ফিরে আসি। তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, ম্যাগনেসিয়াম ফিতা জ্বলার পরে কোন বর্ণের ছাই পাবো। ঠিক আছে, তো ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে, সাদা দিয়েছে, কালো দিয়েছে, ধূসর দিয়েছে আর লাল দিয়েছে। তো দেখো এই যে কোশ্চেনটা আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে সাদা। ঠিক আছে, ম্যাগনেসিয়ামের যে ফিতা আছে সেই ম্যাগনেসিয়াম ফিতাকে যদি আমরা জ্বালাই তাহলে আমরা কোন রঙের ছাই পাবো, তাহলে কিন্তু আমরা সাদা রঙের ছাই পেয়ে যাব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকের 15 নম্বর কোশ্চেন, গলগণ্ড রোগ কিসের অভাবে হয়ে থাকে। ঠিক আছে, গলগণ্ড রোগ কিসের অভাবে হয়ে থাকে, ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। দেখো এখানে আই মানে কি, এখানে আই মানে কিন্তু আমি এখানে লিখছি, এখানে আই মানে হচ্ছে আয়োডিন। ঠিক আছে, এন মানে কি, এন মানে মনে রাখবে এন মানে কিন্তু হচ্ছে সোডিয়াম। ঠিক আছে, কে মানে কি, মনে রাখবে কে মানে কিন্তু হয়ে যাচ্ছে পটাশিয়াম। ঠিক আছে, আর পি মানে কি, পি মানে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের ফসফরাস। তো গলগণ্ড রোগ, যেটা কিন্তু ইংলিশে কি বলা হয়ে থাকে, যেটাকে কিন্তু ইংলিশে বলা হয়ে থাকে গয়টার, এটা কিসের অভাবের জন্য হয়ে থাকে। তো মনে রাখবে গলগণ্ড রোগ কিন্তু হয়ে থাকে আয়োডিনের অভাবে। ঠিক আছে, যখন শরীরে আয়োডিনের অভাব হয় তখন কিন্তু এই গলগণ্ড রোগ হয়ে থাকে। ঠিক আছে, আর এটা কিসের সাথে সম্পর্কযুক্ত, তো এটা কিন্তু আমাদের যে থাইরক্সিন গ্ল্যান্ড আছে, আমাদের গলায় যে থাইরক্সিন গ্ল্যান্ড আছে, মানে থাইরয়েড যে গ্ল্যান্ড আছে, সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন হরমোন আসে সেটার সাথে কিন্তু এটা সম্পর্কযুক্ত। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 16 নম্বর কোশ্চেন, একটি মসৃণ মাধ্যমে আপাতন কোণের মান 45 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত। ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে, তো এখানে অপশান দেয়নি, এখানে তোমার হচ্ছে এটা একটা অঙ্ক। দেখো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে জানতে হবে, দেখো বিক্ষেপণ অর্থাৎ যে প্রতিফলন যেটা হয়ে থাকে না, সেই প্রতিফলন কিন্তু দুই ধরনের হয়ে থাকে। ঠিক আছে, একটা হচ্ছে তোমার সমতল মাধ্যমে হয়ে থাকে, আর একটা কিন্তু তোমার যে অসমতল মাধ্যমে হয়ে থাকে। মনে রাখবে যদি প্রতিফলনটা সমতল মাধ্যমে হয়ে থাকে তাহলে যে অ্যাঙ্গেলে আলোটা আসছে আলোটা কিন্তু সেই অ্যাঙ্গেলেই ফিরে যায়। ঠিক আছে, কিন্তু যদি তোমার হচ্ছে এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে কিন্তু বলা হয়ে থাকে সমতল, এটাকে কিন্তু বলা হয়ে থাকে সমতল প্রতিফলন বা সমপ্রতিফলনও কিন্তু আমরা এখানে বলতে পারি। ঠিক আছে, আর এখানে দেখো কি হয়, যদি যে তলটা আছে যেখানে আলোটা পড়ছে সেটা যদি অমসৃণ হয় তাহলে যে অ্যাঙ্গেলে আসে সেই অ্যাঙ্গেলে কিন্তু যায় না, এটা কিন্তু এই সাইডেও যেতে পারে বা এই সাইডেও যেতে পারে বা এই সাইডেও যেতে পারে, এটা কিন্তু অ্যাঙ্গেল ঠিক হয় না। কিন্তু যদি যে মাধ্যম যেটা আছে সেটা যদি মসৃণ হয় তাহলে কি হয়, তাহলে কিন্তু আলোটা যে অ্যাঙ্গেলে আসে আলোটা কিন্তু সেই অ্যাঙ্গেলেই ফিরে যায়। তো দেখো এখানে কি বলেছে, আমাদের কিন্তু এখানে একটা মসৃণ মাধ্যম বলেছে কত, আলোটা কততে আসছে, আলোটা কিন্তু দেখো এখানে হচ্ছে তোমার একটা 90 ডিগ্রি করে নেবে যাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। তা 90 ডিগ্রির সঙ্গে আলোটা কত ডিগ্রিতে আসছে, 90 ডিগ্রির সাথে কিন্তু আলোটা 45 ডিগ্রিতে আসছে। আর বলেছে সমান হলে সমানভাবেই যাবে, তো 45 ডিগ্রিতে যদি এটা আসে তাহলে এটা কত ডিগ্রিতে বেরিয়ে যাবে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার কিন্তু হবে 45 ডিগ্রি। কেন হচ্ছে, এটা কিন্তু মসৃণ মাধ্যম সেই কারণের জন্য হচ্ছে। তোমরা কিন্তু আর একটা জিনিসও মনে রাখতে পারো, দেখো এখানে যদি আমি একটা ছবি আঁকি, তো সবার প্রথম দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা নর্মাল, মানে এটা কিন্তু 90 ডিগ্রি। ঠিক আছে, এই বরাবর মনে করো আলোটা আসছে আর এই বরাবর মনে করো আলোটা বেরিয়ে যাচ্ছে। এই যে 90 ডিগ্রির সঙ্গে এই যে আলোটা আসছে এটা যে কোণটা করে সেটাকে বলা হয়ে থাকে আপাতন কোণ, যেটা কিন্তু আই দিয়ে প্রকাশ করা হয়। আর এই যে রিফ্লেকশন হওয়ার পরে এই যে বেরিয়ে যাচ্ছে, এই যে এটা 90 ডিগ্রির সাথে যে কোণটা করছে এটাকে কিন্তু বলা হয়ে থাকে অ্যাঙ্গেল আর, অর্থাৎ রিফ্লেকশনের যে অ্যাঙ্গেল। তো মনে রাখবে অ্যাঙ্গেল আই সবসময় কিসের সমান হয়ে থাকে, অ্যাঙ্গেল আই সবসময় অ্যাঙ্গেল আর এর সমান হয়ে থাকে মসৃণ মাধ্যমে। এখানে কিন্তু একটাই শর্ত আছে, শর্তটা কি, তোমার কিন্তু যে মাধ্যমটা আছে সেটা কিন্তু মসৃণ হতে হবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই। পরবর্তী কোশ্চেন কি বলেছে, আজকে 17 নম্বর কোশ্চেন, একটি বস্তু স্থির অবস্থা থেকে 5 সেকেন্ডে 50 মিটার পার সেকেন্ড বেগ ধারণ করলে তা ত্বরণের মান কত। দেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা অঙ্ক, তোমাদের কিন্তু একটু বুঝতে হবে। দেখো সবার প্রথম কিন্তু ত্বরণের মান আমরা বের করতে পারি কোন সূত্রে, তো মনে রাখবে একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে
ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি বা এটি তোমরা বলতে পারো। এখানে ভি মানে কি, তো এখানে আমি প্রত্যেকটা লিখছি। ভি মানে কিন্তু অন্তিম বেগ, ঠিক আছে। ভি মানে কি, ভি মানে হচ্ছে অন্তিম বেগ, ঠিক আছে। ইউ মানে কি, ইউ মানে কিন্তু প্রাথমিক বেগ, তোমরা চাইলে এখানে লিখতে পারো। ইউ মানে কি, ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। এ মানে কি, এটা এখানে লিখছি, তো মনে রাখবে এ মানে কিন্তু হয়ে যাচ্ছে ত্বরণ, আর টি মানে কি, টি মানে কিন্তু হয়ে যাচ্ছে সময়, ঠিক আছে। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে এখানে আমি আবার লিখছি, দেখো এখানে আমি আলাদা করে লিখছি। ভি মানে কি, ভি মানে কিন্তু এটাকে আমরা বলবো অন্তিম বেগ, ঠিক আছে। আমি লিখছি, এটাকে কিন্তু বলা হয়ে থাকে অন্তিম বেগ। ইউ মানে কি, ইউ মানে কিন্তু হচ্ছে প্রাথমিক বেগ, এখানে আমি লিখছি, এটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রাথমিক বেগ, ঠিক আছে। তারপরে এ মানে কি, এ মানে কিন্তু হচ্ছে ত্বরণ, এ মানে হচ্ছে ত্বরণ। আর যে টি আছে, টি মানে আমরা সকলেই জানি টি মানে হচ্ছে সময়। এবার জাস্ট আমাদেরকে ডেটাগুলোকে পুট করতে হবে। ডেটাগুলো আমরা লিখি, ভি লিখি এখানে, ইউ লিখি এখানে, এ লিখি এখানে, আর টি লিখি। টি কত বলেছে, টি কিন্তু বলেছে 5 সেকেন্ড, ঠিক আছে। ইউ কত বলেছে, দেখো বলেছে স্থির অবস্থা থেকে, অর্থাৎ প্রাথমিক বেগটা কি, প্রাথমিক বেগ কিন্তু হয়ে যাচ্ছে 0, কারণ স্থির অবস্থা মানে তো 0, কোনো বেগ নেই তার ভেতরে, ঠিক আছে। অন্তিম বেগ কত বলেছে, বলেছে যে কোনো একটা বস্তু স্থির অবস্থা থেকে মানে 0 মিটার পার সেকেন্ড এই বেগ থেকে 50 মিটার পার সেকেন্ডে গেছে, তাহলে অন্তিম বেগটা কত, অন্তিম বেগটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কত সময় গেছে, 5 সেকেন্ডে গেছে, তাহলে বস্তুটার ত্বরণ কত। এবার জাস্ট আমাদেরকে ভ্যালুগুলোকে পুট করতে হবে। তো প্রথমে আমরা ফর্মুলাটা আবার লিখি, ঠিক আছে। প্রথমে আমরা ফর্মুলাটা আবার লিখলে আমরা এখানে বুঝতে পারবো এখানে কি বলেছে, ঠিক আছে। তো ভি ইকুয়ালস টু কী হবে, তো ভি ইকুয়ালস টু হবে হচ্ছে ইউ প্লাস এ টি। তো ভি কত, ভি কিন্তু হয়ে যাচ্ছে আমাদের 50, ইউ হচ্ছে 0 এখানে, ঠিক আছে। ইউ হচ্ছে এখানে আমার 0, তারপরে যে এ আছে সেই এটা কত, এ আমরা জানি না, আর টি কত বলেছে, টি কিন্তু বলেছে 5। তাই এখানে তুমি যদি এখানে দেখো 0-র সাথে যদি আমরা 5a গুণ করি, এখানে কত হচ্ছে 0 প্লাস 5a হচ্ছে, আর এখানে কিন্তু 50 হচ্ছে। এবার এই যে লাইনটা আছে এটাকে আমরা নিচে লিখব, ঠিক আছে। তো কত হচ্ছে, তো এখানে হয়ে যাচ্ছে আমাদের 50, ঠিক আছে। এখানে কত হচ্ছে, এখানে কিন্তু আমাদের 5a হচ্ছে, আমাদের 0-র কোনো প্রয়োজন নেই। এই 5টাকে তুমি এইদিকে নিয়ে এসো, ঠিক আছে। তাহলে আমরা কত পাচ্ছি, এই 5টাকে মনে করো আমরা এদিকে নিয়ে এসেছি, তাহলে 10, ঠিক আছে। তো এর মান কত পাচ্ছি আমরা, এ মানে অ্যাক্সেলারেশন বা ত্বরণ, এর মান আমরা কত পাচ্ছি, মিটার পার সেকেন্ড স্কোয়ার কিন্তু এর মান আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেবো, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 18 নম্বর কোশ্চেন। হাইড্রোজেনের কোন আইসোটোপে নিউট্রন থাকে না, ঠিক আছে। হাইড্রোজেনের কোন আইসোটোপে নিউট্রন থাকে না, ব্যাক টু ব্যাক 4টে অপশান এখানে দিয়েছে। দেখো সবার প্রথমে তোমরা এই ছবিটাকে খেয়াল করো, ঠিক আছে। এই ছবিটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে মনে রাখবে এই যে হাইড্রোজেনের যে 3টে আইসোটোপ থাকে, সেই 3টে আইসোটোপ এখানে কত বলেছে, একটা মনে রাখবে H1H1, একটা কত বলেছে H2H1, আর একটা কিন্তু বলেছে H3H1। এবার দেখো এইটাকে বের করে কি করে, সবার প্রথম কিন্তু তোমাদেরকে জানতে হবে এই নিউট্রন নাম্বারটা বের করে কি করে। তো মনে রাখবে এটা মনে করো একটা মৌল বা একটা এলিমেন্ট আছে, এর মাথায় যে সংখ্যাটা থাকে সেটাকে বলে ভর সংখ্যা, আর নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় পারমাণবিক সংখ্যা। মাথার সংখ্যাটাকে কী দিয়ে প্রকাশ করা হয়, মাথার সংখ্যাটাকে প্রকাশ করা হয় এ দিয়ে, ঠিক আছে। আর নিচের সংখ্যাটাকে অর্থাৎ ভর সংখ্যাকে প্রকাশ করা হয় এ দিয়ে, আর যে নিচের যেটা আছে সেটাকে প্রকাশ করা হয় জেড দিয়ে, ঠিক আছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যাকে জেড দিয়ে প্রকাশ করা হয়। এবার নিউটন সংখ্যাটা বের করার যে ফর্মুলাটা আছে সেটা কত হবে, তো মনে রাখবে নিউটন সংখ্যা বের করার যে ফর্মুলা আছে সেটা হচ্ছে এ মাইনাস জেড, ঠিক আছে। অর্থাৎ ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কী পেয়ে যাব, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব নিউটন সংখ্যা। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, তো সবার প্রথমে যদি আমরা দেখছি H1 তুমি 1 থেকে 1 বিয়োগ করছো, তোমার কত হচ্ছে 0 হচ্ছে। তারপরে দেখো কি আছে H2H1 আছে, তুমি যদি 2 থেকে 1 বিয়োগ করো তাহলে 1 হচ্ছে। তুমি যদি H3H1কে করো তাহলে কি হচ্ছে, তাহলে দেখো 3-এর থেকে তুমি 1 বিয়োগ করলে 2 হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু তোমাদের করতে হবে। তো বলেছে কোনটার ভেতরে কোনো রকম নিউট্রন থাকে না, তো আমরা দেখতে পাচ্ছি যে H11 যেটা আছে, যেটাকে কি বলা হয়ে থাকে, যেটাকে কিন্তু বলা হয়ে থাকে প্রোটিয়াম। দেখো এখানে কিন্তু আছে, ঠিক আছে। দেখো এটাকে কিন্তু বলা হয় প্রোটিয়াম, দেখতে পাচ্ছ একটা কিন্তু এখানে ইলেকট্রন আছে, দেখো এখানে কিন্তু দুটো, অর্থাৎ দুটো ইলেকট্রন আছে, আর এখানে 3টে মানে কিন্তু তোমার 3টে ইলেকট্রন আছে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, পরবর্তী কোশ্চেন কী বলেছে, আমরা দেখে নিই।
এখানে ইলেকট্রন নাম্বার না, সরি একটু ভুল বলা হয়ে গেছে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটা আছে, অর্থাৎ যে তোমার নিউট্রন আছে সেটা কিন্তু কতগুলো আছে, নিউট্রন একটা আছে। এখানে কিন্তু নিউট্রন দুটো আছে, এখানে জিরোটা আছে, সরি এখানে একটা আছে আর এখানে কিন্তু আছে দুটো। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো নেক্সট কোশ্চেন আমাদের দেখে নিই। নেক্সট কোশ্চেন আমাদের কি বলেছে, নিচের কোনটি আলাদা। ব্যাক টু ব্যাক 4টে অপশান দিয়েছে। সবার প্রথমে দিয়েছে এনএ দিয়েছে, অর্থাৎ এনএ মানে কি মনে রাখতে হবে, এনএ মানে কিন্তু হচ্ছে সোডিয়াম, তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে 1 থেকে 30টা। ঠিক আছে, লিথিয়াম, এলআই মানে কি, এলআই মানে কিন্তু হয়ে যাচ্ছে লিথিয়াম, কে মানে কি, কে মানে কিন্তু হয়ে যাচ্ছে পটাশিয়াম, আর এমজি মানে কি, এমজি মানে কিন্তু হয়ে যাচ্ছে ম্যাগনেসিয়াম। তো দেখো তোমরা যদি খেয়াল করো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, লিথিয়ামের হয়ে যাচ্ছে 3, পটাশিয়ামের হয়ে যাচ্ছে 19, আর ম্যাগনেসিয়ামের হয়ে যাচ্ছে 12। ঠিক আছে, তো মনে রাখবে প্রথম যে 3টে মৌল আছে এদের মধ্যে কিন্তু এরা কিন্তু সেম গ্রুপ থেকে বিলং করে। এরা কোন গ্রুপ থেকে বিলং করে, তো মনে রাখবে এরা কিন্তু গ্রুপ নাম্বার 1 থেকে বিলং করে। কিন্তু যে ম্যাগনেসিয়াম আছে এই ম্যাগনেসিয়াম কিন্তু গ্রুপ নাম্বার 2 থেকে বিলং করে। এটা কিন্তু তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। পরবর্তী কোশ্চেন কী বলেছে, আজকের 20 নম্বর কোশ্চেন, ম্যান্ডেলিফের পর্যায় সারণীতে কটা মৌল ছিল। দেখো ম্যান্ডেলিভ কিন্তু পর্যায় সারণী দিয়েছিল, দিমিত্রি ম্যান্ডেলিভ। ঠিক আছে, একজন রাশিয়ান কেমিস্ট ছিল। তো তিনি কিন্তু মোট কতগুলো মৌলের কথা বলেছিল, ব্যাক টু ব্যাক 4টে অপশান আছে, 63 আছে, 64 আছে, 65 আছে আর 66 আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু 63টা কিন্তু আছে। তার যে পিরিয়ডিক টেবিল ছিল সেখানে কিন্তু মোট 63টা এলিমেন্টের কথা বলা হয়েছিল। ঠিক আছে, তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো যাতে সবার প্রথম ভিডিও চ্যানেলের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। এছাড়া এর আগের 30টা ভিডিও যারা দেখোনি চাইলে তোমরা ডেসক্রিপশনের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো, চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো। ওখানে কিন্তু সব ধরনের পিডিএফগুলো প্রোভাইড করা হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।